গুড মর্নিং ফ্রেন্ডস, একেবারে কিচেন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। সকালে আজকে ব্রেকফাস্টে একদম ব্রেড স্যান্ডউইচ দিয়েই করব। তবে সুমিত স্যান্ডউইচটা বললো খাবে না ওইভাবে, ও এমনিতে জ্যাম দিয়ে খাবে। তো ওকে জ্যাম দিয়ে আর টক দই আর ডিম সেদ্ধ করে দিলাম, আর আমাদেরটা অন্যরকমভাবে বানাবো। তো এটা সুমিত অতটা বেশি খেতে চায় না, ও নর্মালি খেতে চায়। তো এখানে আমি নিয়ে নিয়েছি, দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে সুমিতের খাবারটা আমি দিয়ে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। ওর গাড়ি আসবে, অফিসের গাড়ি 7টার মধ্যে, 7:30টার মধ্যে ঢুকে যায়, নিচে চলে আসে, মানে আমাদের টাওয়ারের একদমই সামনে চলে আসে, আর ওখান থেকে উঠে যায়। তো তাড়াতাড়ি ও পুজো করছে, আর এই ফাঁকে আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা ওকে করে দিলাম। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে দুপুরে ভাবলাম একটু কুমড়ো আলুর তরকারি করবো, তাই এখানে আমি দেখো সমস্ত করে নিচ্ছি। একটু পেঁয়াজ দিয়েছি আজকে হালকা কুমড়ো আলুর তরকারিটাতে, আর একটু বাদাম দিয়েছি। বাদাম বেশি করে দিলে কুমড়ো আলুর তরকারি কিন্তু খেতে খুব ভালো হয়, তাই আমি এখানে একটু বাদামও দিয়ে নিয়েছি। দিয়ে আমি এখানে তরকারিটা করে নিচ্ছি, পাশাপাশি আমি ভাতটাও বসিয়ে দিলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন গুড ইভিনিং বলবো, আফটারনুন বললে ভুল হবে। এখন প্রায় 5:30টার উপর বাজে। আকাশটা দেখো, পুরো সেই ইট ভাঙলে ইটের ভেতরের যে কালারটা, সেটা মানে কি সুন্দর যে লাগছে, মানে খালি চোখে আরও সুন্দর লাগছে। কি সুন্দর দেখো, এত সুন্দর দেখতে লাগছে। নিচে সমৃদ্ধ চলে গেছে, সমৃদ্ধ খেলছে নিচে, আর আমি আকাশটা দেখে এখনই ভিডিও না করে পারলাম না। দেখো শঙ্খের আওয়াজ শুনতে পাবে। সন্ধে তো হয়েই গেছে, আর আমি উঠেছি, আমিও সন্ধে দেবো বলেই উঠেছি ঘুম থেকে। একটা ফোঁটাও ঘুমাইনি, জানো তো, একটা ফোঁটাও আমি ঘুমাইনি। সারাটা দুপুর ওই বিভিন্ন ধরনের আরজিকর সংক্রান্ত বিভিন্ন যে ইয়েগুলো আসছে, সেগুলো দেখতে দেখতে মাথার কোথা দিয়ে যে ঘুম দিন কেটে যাচ্ছে জানি না। কালকে তো আমি ভিডিও দিইনি। তো যাই হোক, কালকে ভিডিও মানে করেছি, রেডি করা ছিল, কিন্তু এডিটিংই করতে পারিনি। ওই দেখতে দেখতেই সারাদিন কেটে যাচ্ছে। তো যাই হোক, চলো। আর এখানে আমার হাতের আঙুলের মধ্যে কি হয়েছে জানি না, আজকে সকালে এত চুলকাচ্ছিল, চুলকাতে চুলকাতে দেখো কেমন হয়ে গেছে। ওষুধ দিয়েছি। তো যাই হোক, চলো আমি এখন একটু রেডি হয়নি, কাপড়টা চেঞ্জ করে আগে ঠাকুরকে দেব। আর এটা পরিয়ে দেবো সুমিতের বালিশ, এটা কেচে দিয়েছিলাম। তো দুদিন ওর একটু ঠান্ডা লেগেছিল, তাই জন্য মাথার বালিশের এটাও কেচে দিয়েছিলাম আজকে সকালবেলা। তো চলো পরে আসছি। যে আগুন এখন পশ্চিমবঙ্গবাসীর মনে জ্বলছে, বা যে আগুন এখন সমাজে জ্বলছে, সেই আগুনে মানে একবার যে পড়ছে তাকে সত্যি ভীষণভাবে কিন্তু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। এবং কোনো একটু ভুল করে যদি সে সেই ব্যাপারটা পড়ে যায়, তাহলে কিন্তু জনগণ তাকে ছেড়ে কথা বলছে না। রিসেন্টলি ঋতুপর্ণা সেনগুপ্তের যে শঙ্খ বাজানো ব্যাপারটা নিয়ে যে পরিমাণ তাকে সমালোচনার সম্মুখীন, ধিক্কার পেতে হয়েছে, লাস্ট পর্যন্ত সে ভিডিও ডিলিট করতে বাধ্য হয়েছে। এবং সেই মানে খারাপ পরিস্থিতি থেকে সেই জায়গাটাকে সে ফিরিয়ে আনতে কালকে যেভাবে সে রাস্তায় নেমেছে, এবং তাকে যেভাবে গো ব্যাক স্লোগান দিয়ে তাকে অপমান করে বের করা হয়েছে, আমার মনে হয় আমরা কোথাও একটা মেয়ের জাস্টিস চাইতে গিয়ে হয়তো অন্য মেয়ের প্রতি ভুল করে ফেলছি। এটুকু ক্ষমা তাকে করা উচিত ছিল যখন সে রাস্তায় নেমেছে তখন। ঋতুপর্ণা সেনগুপ্ত নিজে যে একটা বড় ভুল করে ফেলেছে, আমার মনে হয় সেই ভুলটা সে নিজে বুঝতে পেরেছে, এবং সেটাকেই, এবং মেয়ে হয়ে যে আর একটা মেয়ের পাশে এইভাবে দাঁড়ানো উচিত, সেখানে কোনো লোক দেখানো ব্যাপার থাকা উচিত নয়, সেটা সে বুঝতে পেরেছে বলেই আমার মনে হয় সে রাস্তায় নেমেছে। কদিন আগে আমাদের ওই টয়লেটের নিয়ে একটা সমস্যা হচ্ছিল, বলছিলাম যে ওখানে লাগানোর পরেও ওই একটা কি যেন রাবারের, ওটাকে কি বলে যেন, কি একটা বলে মনে পড়ছে না, যাই হোক রাবারের ওটা লাগানোর পরেও বলছিলাম যে জল বেরোচ্ছে। তো সেটা কিন্তু এই রিসেন্টলি
4-5 দিন হলো জলটা বেরোচ্ছে না, মানে আগে যেটা ফ্লাশ করার পরে ফ্লাশ বন্ধ হওয়ার পরেও জলটা বেরোচ্ছিল, এখন দেখছি এই কদিন হলো জলটা বেরোচ্ছে না, হালকা, খুব হালকাভাবে বেরোচ্ছে। আগে তো ফ্লাশ করার পরেও বেশ হুড় করে বেরোচ্ছিল, তো তার জন্য একবার বলককটা চেঞ্জ করা হলো, নতুন বলকক এনে লাগানো হলো। তারপরে ওটাকে আবার ওরা বললো ওয়াশ করতে হবে, তার জন্য আবার অ্যাসিড এনে ওয়াশ করানো হলো। তারপরে বললো না, ওটার ওই রাবারের যে একটা গোল মতো অংশ থাকে সেটা খারাপ হয়ে গেছে, তো সেটা কিনে এনে আবার লাগানো হলো। তারপরেও দেখছিলাম যে আবার ফ্লাশ করার পরে ওরকম বেশি বেশি করে জল পড়ছে। তারপরে যাই হোক, আমি ওই যেখান থেকে জলটা ঢোকে সেই মুখটা খুব সামান্য একটুখানি কম করে রেখেছি। যে ফোর্সে জলটা প্রথমে ঢুকছিল সেই ফোর্সে না ঢুকে একটু কম ফোর্সে ঢুকছে, ফলে তারপরে দেখলাম যে অটোমেটিক যে জলটা হুড় করে ফ্লাশ করে দেওয়ার পরেও পড়ছিল, সেটা কিন্তু এখন অনেকটাই কন্ট্রোলে হয়ে গেছে, মানে এখন আর পড়ছে না সেরকমভাবে। তো এটা একটা গুড নিউজ। তারপরে আর ওকে আসতে বলিনি, যে আপাতত যখন হচ্ছে না ফালতু আর বারবার ডেকে ও বলছিল আর এটাতে যদি না হয় আরও একটা মোটা রাবারের ওটা চেঞ্জ করে দেবে। তো তাতেও যদি না হয় তখন আবার আর একটা সাইডের কি একটা পুরোটাই চেঞ্জ করতে হবে, ওটা 1000-1200 টাকা দাম। তো যাই হোক, এখনও পর্যন্ত সেরকমের দিন আসেনি, তারপরে জানি না কি হবে। তো চলো সন্ধেটা দিয়ে নিই। অফিস থেকে এসেই সমিতি বললো চলো তোমাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি। তো আমিও ভাবলাম যাই ঘুরে আসি। তারপরে বলছে চলো একেবারে রাত্রে আর কিছু বের করতে হবে না, আমরা একেবারে বাইরে থেকে ডিনার সেরেই যাব। তো এখানে প্রথমে আমরা ভেটকি মাছের ফ্রাই নিয়েছিলাম, একদম পিওর ভেটকি মাছ ছিল, এত ভালো। তারপরে নিলাম রাত্রে রুটি আর চিকেন তড়কা। তো এই দিয়ে আমরা রাত্রেবেলায় ডিনারটা সেরে নিলাম। আর এই রেস্টুরেন্টটা খোলার পরে না আমাদের খুব সুবিধা হয়েছে, আমাদের তো প্রায়ই বটতলায় আসতে হয় কিছু না কিছু কারণে। তো এখানে এসে মোটামুটি হালকা ডিনার আমরা সেরেই যাই মোটামুটি। একটু কি বলো তো, যেদিন পরোটা বা আলুর দম দিয়ে পরোটাটা খাই সেদিনকে, মানে আলুর পরোটাটা খাই সেদিনকে একটু হেভি হয়ে যায় খাওয়াটা। কিন্তু এমনি রুটি তরকাটা খুব ভালো, রুটিটা খুব ভালো করে, একদম নরম, আর তরকাটাও কিন্তু খুব সুন্দর করে চিকেন তরকাটা। আর আজকে একটা ভেটকি ফ্রাই করেছিল, একদম পিওর ভেটকি, খেলে মানে খুব সুন্দর খেতে হয়েছে। আমাদের ডিনার করার কোনো মানে প্ল্যান ছিল না, বাইরে বেরিয়েছি, হঠাৎই সুমিত বললো চলো তাহলে আর বাইরে থেকে খেয়ে আসি, আর ঘরে গিয়ে খেতে হবে। হ্যাঁ, আজকে একটা বিশাল কাণ্ড করেছে। অফিস থেকে আসার সময় ল্যাপটপের অ্যাডাপ্টারটা নিয়ে আসতেই ভুলে গেছে, টেবিলেই ফেলে রেখে এসছে, আবার কালকে যেতে হবে অ্যাডাপ্টার নিতে। টিচার্স ডে উপলক্ষে এখানে এসেছি পেন কিনতে। তো সমৃদ্ধ স্কুলের দুই টিচারকে পেন দেবে, তো সেইগুলোই এখন প্যাক করাচ্ছি। আর এরপর এখান থেকে সমৃদ্ধকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, সোমের কাছে, ডাক্তার সোমের কাছে। ডাক্তার ওর গালে একটা সাদা মতো কি হয়েছে, ঘা মতো, তো ওটা জন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো। বলে হ্যাঁ করে বসে থাকলো, আবার লাগলো, কোথায় লাগলো? সমৃদ্ধের ওষুধ নিয়ে এইমাত্র বাড়িতে এলাম, এসে জামা কাপড় চেঞ্জ করে ওকে গরম জল করে দিলাম, ওর মধ্যে 5 ফোঁটা মতো ওষুধ দিয়ে তারপরে ওটা খেতে হবে। এখানে গালের এই সাইডে একটা সাদা মতো কি হয়েছে, ওটা কি একটা নাম বললো ডাক্তারবাবু, মানে বাংলা ভাষায় যাকে ঘা মতো বলে সেরকম। তো এর জন্য আগে আমরা অ্যালোপ্যাথি ওষুধ খাইয়েছিলাম, কিন্তু ডাক্তারবাবু বলে ওটাতে হবে না, ওটা ভেতর থেকে কমার জন্য হোমিওপ্যাথিই খেতে হবে, নাহলে ওই খাবে কিছুদিন বন্ধ থাকবে তারপর আবারও হবে। তার জন্য হোমিওপ্যাথি ওষুধ দিল, একটা দিল উষ্ণ গরম জলে কুলকুচি করে খেয়ে নিতে হবে, ফেলে দিলে হবে না, কুলকুচি করে ওটাকে খেয়ে নিতে হবে, কারণ কুলকুচির মাধ্যমে ওষুধটা এখানে লাগবে। আর আরও 2টো ওষুধ দিল, যেটা দানা টাইপের, একটা শেষ হবে তারপর আরেকটা স্টার্ট করতে হবে। তো দেখা যাক, এটা খেলে বললো আর আসতে হবে না, এটা খেলেই হয়ে যাবে। তো যাই হোক, রাত তো হয়ে গেল, অনেকটাই রাত হয়ে গেছে। আজকে যাওয়ার সময় দিচ্ছিল, আমরা আগের দিনকে ওই নিতে গেছিলাম, ওই গণেশ পুজোর টাকাটা দিতে গেছিলাম, সেদিনকে রসিদটা নেওয়া হয়নি, আজকে রসিদ নিতে গেছিলাম, তো রসিদটা পেলাম না। বললো যে কার কাছে আছে জানি না, পরে দিয়ে দেবো। তো আমি আর বললাম রসিদ দিতে হবে না, থাক। কুপনও নিয়ে আসলাম, আমাদের এখানে গণেশ পুজোর দিন মনে হয় দুপুরে খাওয়ানো আছে, তারই কুপন দিচ্ছে। এবার দুপুরে মনে হয় মানে কেউ খাওয়াচ্ছে, সেই হিসাবে কুপন দিচ্ছে, তো জানি না। যাই হোক,
চলো এখনকার মতো গুড নাইট, কালকে সকালে আবার দেখা হবে। কালকে তো সমিতের অফিস যাওয়ার কথা ছিল না, কিন্তু ওই অ্যাডাপ্টারের জন্য আবার কালকে অফিসে সকাল সকালই বেরোতে হবে। কি জ্বালা, কালকে তো গাড়ি বলা নেই, কালকে আবারও বাসে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, কারণ গাড়ি ওইভাবে বললেই চলে আসে না, ওটা পুরো ফিক্সড ডেট করে রাখতে হয়। কালকে আবার ওই ঠেলাঠেলি করে অফিস যাওয়া, পরপর 3 দিন হয়ে যাবে, আবার বৃহস্পতিবারও যেতে হবে, টানা 4 দিন এখন অফিস। তো যাই হোক, চলো গুড নাইট, সকালে দেখা হবে।